ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব ক্লাস 11 এর ইতিহাস বিষয়ের প্রথম ইউনিটের প্রথম সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ইউরোপের ইতিহাসের যুগ বিভাজন, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ হিস্ট্রি অ্যাকর্ডিং টু এজ। ইউরোপের ইতিহাসের প্রাচীন কাল থেকে বা প্রাক ঐতিহাসিক যুগ থেকে আজ পর্যন্ত সময়ের দিক থেকে ইউরোপের ইতিহাসকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে প্রাচীন যুগের ইতিহাস, অ্যানসিয়েন্ট হিস্ট্রি বলা হয় ইংরাজিতে। দুই হচ্ছে মধ্যযুগের ইতিহাস, মিডিল এজেস বা মেডিভাল এজের ইতিহাস। তিন হচ্ছে আধুনিক যুগের ইতিহাস বা মডার্ন এজের ইতিহাস। ওকে, প্রধানত তিনটি ভাগে ভাগ করা হলেও ইউরোপের ইতিহাসকে তিনটিরও বেশি ভাগে বা এইভাবে বলবে যে কয়েকটা ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলিকে নিয়ে আজকের বোর্ডে উল্লেখিত বোর্ডে যে আমি পয়েন্টগুলো উল্লেখ করেছি সেই পয়েন্টগুলির ভিত্তিতে ইউরোপের ইতিহাসের যুগ বিভাজন সম্পর্কে আলোচনা করব। কয়েকটা ভাগে ইউরোপের ইতিহাসকে সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিষয়ের যে পরিবর্তন হয়েছে তার ভিত্তিতে ইউরোপের ইতিহাসকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে আমি আলোচনা করব প্রাচীন যুগের ইতিহাস ইউরোপের ক্ষেত্রে বা অ্যানসিয়েন্ট এজের ইতিহাস। এই ইতিহাসটা, প্রাচীন যুগের ইতিহাসটা কোন সময়ের ইতিহাস? এখানে আমরা প্রাচীন যুগের ইতিহাসের ক্ষেত্রে প্রথমে দেখতে পাই খ্রিস্টপূর্ব যুগ থেকে 476 খ্রিস্ট পর্যন্ত 476 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়ের ইতিহাসকে প্রাচীন যুগের ইতিহাসের মধ্যে ধরা হয়। অর্থাৎ প্রাক ঐতিহাসিক যুগ থেকে এবং যেদিন থেকে ইতিহাস বর্ণমালার সাহায্যে লিখিত হয়েছে, লিপিবদ্ধ হয়েছে, সেই সময় থেকে যিশুর জন্মের 476 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়ের ইতিহাস হচ্ছে প্রাচীন যুগের ইতিহাস। দ্বিতীয়ত, প্রাচীন যুগের ইতিহাস হলো প্রাচীন গ্রিক যে সভ্যতা, গ্রিক সভ্যতার ইতিহাস। গ্রিসের নগর রাষ্ট্রগুলির প্রথমে যে সভ্যতা গড়ে উঠেছিল, সিটি স্টেটগুলির যে সভ্যতা গড়ে উঠেছিল তাকে আমরা বলি গ্রিক সভ্যতা। গ্রিসে যারা জনগণ তাদেরকে গ্রিক বলা হয়। তোমরা জানো অ্যারিস্টটল গ্রিক দার্শনিক, অ্যারিস্টটল গ্রিসের মানুষ, তাই তিনি গ্রিক। ওকে, প্রাচীন গ্রিক সভ্যতা এবং তার পাশাপাশি প্রাচীন রোমান সাম্রাজ্য, রোমান সভ্যতা, এটা প্রাচীন যুগের ইতিহাসের অন্তর্ভুক্ত। তৃতীয়ত, 476 খ্রিস্টাব্দে 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোম সাম্রাজ্যের পতন ঘটে। এই পশ্চিম রোম সাম্রাজ্যের পতন যে 476 খ্রিস্টাব্দে হয়েছিল, তাহলে 476 অবধি
ইউরোপের ইতিহাস হচ্ছে প্রাচীন যুগের ইতিহাস। রোমান সাম্রাজ্যের পতন ঘটে, রোমান সভ্যতার বিকাশ ঘটে। এগুলি হচ্ছে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমি প্রথমেই উল্লেখ করেছি যে প্রাক ঐতিহাসিক যুগ থেকে এবং ঐতিহাসিক যুগ থেকে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়ের ইতিহাস হচ্ছে ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে প্রাচীন যুগের ইতিহাস, প্রাচীন সময়ের ইতিহাস। 2 নাম্বার ভাগে আমরা আলোচনা করব ইউরোপের ইতিহাসের 2 নাম্বার ভাগে আলোচনা করব মধ্যযুগের ইতিহাস, মিডিল এজের ইতিহাস, মেডিভাল এজের ইতিহাস। ইংরেজিতে এই দুটো টার্ম ব্যবহার হয়, একটা হলো মিডিল এজের ইতিহাস আর একটা হচ্ছে মেডিভাল মেডিভাল এজ। আমরা মধ্যযুগের ইতিহাসকে তাহলে শুরুতে আমরা আগে থেকেই জেনে গেছি মধ্যযুগের ইতিহাস কবে থেকে সৃষ্টি হয়েছে। আমরা ইতিপূর্বে প্রাচীন যুগের ইতিহাসের শেষ তারিখটা জানি। শেষ তারিখ হচ্ছে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন যুগের ইতিহাসের শেষ সময়। তাই মধ্যযুগের ইতিহাসের ক্ষেত্রে এই সালটা দিয়ে শুরু হবে। 476 খ্রিস্টাব্দ থেকে মিডিল এজ শুরু হয়েছে এবং 476 থেকে 1453 সাল এই সময় পর্যন্ত ইউরোপের ইতিহাসে মধ্যযুগের ইতিহাস ধরা হয়। তাহলে আমরা মোটামুটি ভাবে বলতে পারি 1000 বছর ধরে মিডিল এজের ইতিহাস ইউরোপের ইতিহাসে দেখা যায়। দ্বিতীয়ত আমরা দেখব 1453 পর্যন্ত মধ্যযুগের ইতিহাস চালু ইতিহাস। তাহলে 1453-তে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা হলো কনস্টান্টিনোপলের পতন। এই কনস্টান্টিনোপলের পতন ঘটে 1453 সালে। এই কনস্টান্টিনোপলের সম্রাট ছিলেন রোমান সম্রাট। কনস্টান্টিনোপল রোমের রাজধানী। এই কনস্টান্টিনোপল এর পতন ঘটে রোমান সম্রাট রোমুলাসের পতন ঘটে। অর্থাৎ কনস্টান্টিনোপলের শাসক ছিলেন রোমান সম্রাট রোমুলাস। তিনি পরাজিত হন 1453 সালে। আর 1453 সালেই পতন ঘটে কনস্টান্টিনোপলের, রোমান সাম্রাজ্যের পতন ঘটে 1453 সালে। তাই আমরা এ কথা বলবো 1453 পর্যন্ত হচ্ছে মধ্যযুগের ইতিহাস। ওকে। তৃতীয়ত মধ্যযুগের ইতিহাসের সময়কালে, মধ্যযুগের যে ইতিহাসের সময়কাল 476 থেকে 1453 এই সময়কালের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে সামন্ততন্ত্রের উদ্ভব ঘটে। সামন্ততন্ত্র কাকে বলে? যে ব্যবস্থাতে মানুষ কৃষিকাজ করে, প্রধানত কৃষিকাজ করে আয় উপার্জন করে, জীবন যাপন করে, তার সঙ্গে সঙ্গে পশুপালন, অন্যান্য আয় করে তারা জীবন ধারণ করে। ঠিকই, প্রধানত কৃষির সঙ্গে যুক্ত কৃষকরা, কিন্তু কৃষকরা জমির মালিক নয়। জমির মালিক হলো সামন্ত প্রভুরা। আর এই সময়ে 1453 পর্যন্ত, 476 থেকে 1453, প্রায় 1000 বছরের ইতিহাসে সামন্ততন্ত্র ইউরোপের ক্ষেত্রে দেখা গেছে। এখানে কৃষি ভিত্তিক অর্থনীতি, এখানে শিল্প ভিত্তিক অর্থনীতি নয়। রাজশক্তি, রাজা দেশ পরিচালনা করেন, রাজা আর জমির মালিক সামন্ত প্রভু
এই দুয়ের মধ্যে বন্ধুত্ব হয়েছে, কোনো কোনো সময় একটু বিরোধ দেখা দিয়েছে, কোনো কোনো সময় একটু বিরোধ দেখা দিয়েছে। সামন্ত প্রভুরা শক্তিশালী ছিল, অর্থবান, তাদের নিজস্ব সেনাবাহিনী ছিল। রাজশক্তি বা রাজা দুর্বল হওয়াতে সে যখন আক্রান্ত হয়েছে বিদেশি শক্তির দ্বারা, রাজা তখন সামন্ত প্রভুদের কাছ থেকে আর্থিক সাহায্য এবং সেনা সাহায্য নিয়ে রাজ্যকে রক্ষা করেছে। ওকে, সামন্ততন্ত্রে সামন্ত প্রভুরা অর্থবান, সম্পদশালী। কৃষকরা জমির মালিক নয়, জমি চাষ করে, ফসলের মিনিমাম অংশ পায়, অতি কষ্টে জীবন যাপন করে। ওকে, প্রাচীন যুগের যে দাস ব্যবস্থা ছিল, সেই দাস ব্যবস্থাতে যারা শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, কৃতদাস, নিগৃহীত, তারাই সামন্ত ব্যবস্থাতে এসে ভূমিদাসে পরিণত হয়েছে। এরা এরা বিক্রি হতো, কিন্তু কৃতদাসদের মতো অতটা হামেশাই বিক্রি হতো না। এদের স্বাধীনতা, সামন্ত কৃষকদের স্বাধীনতা, ভূমিদাসদের স্বাধীনতা কিছুটা ছিল, কিন্তু কৃতদাসদের স্বাধীনতা ছিল না, প্রাচীন যুগের কৃতদাসদের। তাই এটা হলো সামন্ততন্ত্র। সামন্ততন্ত্র, জমির মালিক সামন্ত প্রভু, তাদের নিজস্ব সেনা, তাদের প্রচুর অর্থ, রাজশক্তিকে নিয়ন্ত্রণ করত এবং রাষ্ট্র ব্যবস্থাকে সামন্ত প্রভুরা কৃষকদের শোষণের হাতিয়ার, কৃষকদের উপর শোষণের হাতিয়ার হিসাবে ব্যবহার করত। এটাই হলো সামন্ততন্ত্র। ওকে, শিল্প কারখানা তখন গড়ে ওঠেনি ইউরোপের তথা বিশ্ব ব্যবস্থাতে। নেক্সট হচ্ছে মধ্যযুগের ইতিহাসের মধ্যে দেখব, ওই সময়ের মধ্যে দেখব চার্চের প্রভাব, রাজনীতির উপর প্রভাব। আমরা সামন্ত তন্ত্রের সামন্ত যে প্রভু, তাদের প্রভাব রাজনীতির উপরে অর্থাৎ রাজার উপরে পড়েছে। তেমনি ভাবে ধর্মীয় প্রতিষ্ঠান, চার্চ, খ্রিস্টান ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান চার্চ, চার্চের গুরু পোপ নির্দেশ দিতেন রাজাকে, পোপ নির্দেশ দিতেন রাজাকে পরামর্শ দিতেন। অনেক সময় পোপ ধর্মীয় স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে ব্যভিচার, অনাচার লাইফস্টাইলকে গ্রহণ করার ফলে তারা যারা ধর্মবিশ্বাসী, অন্ধ ধর্মবিশ্বাসী, গোঁরামি বিশ্বাসী, তাদের মধ্যে বাইবেলের অপব্যাখ্যা করে তারা শোষণ কায়েম রাখত, আর সেইটাকে রাজশক্তির মাধ্যমে বৈধ করবার চেষ্টা করত। তাহলে আমরা দেখছি ধর্মীয় নেতার দ্বারা, চার্চের পোপের দ্বারা রাজশক্তি প্রভাবিত হয়েছে এই সামন্ত যুগে। এবং সামন্ত যুগে ক্রুসেড হয়েছে। ক্রুসেডটা কি? 476 থেকে 1453 এই সময়ের ইতিহাস এই সময়ের ইতিহাস মধ্যযুগের ইতিহাস। এই সময়ে আমরা দেখলাম সামন্ততন্ত্র বিরাজ করেছে। রাজনীতির উপর, রাজার উপর চার্চের, পোপের কর্তৃত্ব, পোপের প্রভাব। আবার আরেকটা কথা, এ কথা আমাদের মনে রাখতে হবে, অনেক সময় রাজশক্তি ধর্মের উপরে প্রভাব বিস্তার করেছে। রাজশক্তি ধর্ম আর রাজনীতিকে আলাদাভাবে দেখার চেষ্টা করেছেন। এমনও কিন্তু ইতিহাস হচ্ছে মধ্যযুগের ইতিহাস। তাহলে আমরা সামাপ করে বলবো যে এই 1000 বছর, প্রায় এই 1000 বছরের ইতিহাসে কোনো সময় সামন্ত প্রভু তারা কর্তৃত্ব করেছে, কোনো সময় রাজশক্তি কর্তৃত্ব করেছে, আবার কোনো সময় ধর্ম শক্তি কর্তৃত্ব করেছে।
অর্থাৎ রাজশক্তি, সামন্ত শক্তি এবং ধর্মশক্তি, এই তিনের মধ্যে বিরোধ দেখা দিয়েছে মধ্যযুগের ইতিহাসে। তিন নাম্বার ভাগ ইউরোপের ইতিহাসের সময়ের পরিবর্তনের সাথে সাথে 3 নাম্বার ভাগে আমরা বলবো আধুনিক যুগের ইতিহাস। আধুনিক যুগের ইতিহাস ইংরেজিতে বলে মডার্ন এজ। মডার্ন এজ, তাহলে মডার্ন এজ শুরু কবে থেকে হবে? আমরা আগে বলেছি 1453-তে মধ্যযুগের শেষ হয়েছে। ওকে, তাহলে আধুনিক যুগ শুরু হবে স্বাভাবিকভাবেই 1453-তে আধুনিক যুগ শুরু হয়েছে এবং এই আধুনিক যুগ শেষ হয়েছে। আধুনিক যুগের ইতিহাসে শেষ হলো কি 1789। 1789 সালটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইউরোপের ইতিহাসে তো বটেই, বিশ্ব ইতিহাসের একটা যুগান্তকারী ঘটনা। সাম্য, মৈত্রী, গণতন্ত্র, সামন্ততন্ত্রের বিরুদ্ধে সামন্ততন্ত্রের বিরুদ্ধে গড়ে উঠেছিল সাম্যের ধারণা। সাম্যের ধারণা গড়ে উঠেছিল সমান অধিকারের ধারণা। গণতন্ত্র, জনগণকে গুরুত্ব দিতে হবে সরকার পরিবর্তন, সরকার গঠনের ক্ষেত্রে। আইনের চোখে সবাই সমান, এটা সাম্যের আদর্শ, ফরাসি বিপ্লবের আদর্শ। জাতীয়তাবাদ, দেশকে ভালোবাসতে হবে, দেশপ্রেম গড়ে উঠবে, স্বাধীনতা থাকবে। ফরাসি দেশের জনগণের স্বাধীনতা নেই, অধিকার নেই। এই অধিকার, স্বাধীনতা চরম রাজতন্ত্র, স্বৈরাচারী পূর্ব রাজতন্ত্র কেড়ে নিয়েছে, এটা চলবে না। এমন কথা বলেছে ফরাসি বিপ্লব, এমন কথা বলেছে ফ্রেঞ্চ রেভলিউশন। 1790 সালে যে ফ্রেঞ্চ রেভলিউশন ঘটেছে, বিশ্বের যুগান্তকারী ঘটনা। এই বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সের উদীয়মান ধনিক বণিক শ্রেণী ক্ষমতায় আসার চেষ্টা করেছে, আর গ্রামের জমিদার, যোদ্ধার, অভিজাত শ্রেণী আর ধর্মীয় প্রতিষ্ঠানের হেড যাজক শ্রেণীকে ক্ষমতাচ্যুত করবার জন্য এই বিপ্লব। কিন্তু গরিবের বিপ্লব নয়, এটা কৃষক শ্রেণীর শোষণ মুক্তির বিপ্লব নয়। কারণ এই বিপ্লবে একটা শোষকের জায়গায় আর একটা নতুন শোষক সৃষ্টি হয়েছে, ক্ষমতায় এসেছে। তবুও একটা যুগান্তকারী ঘটনা, যুগান্তকারী বিপ্লব হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। পৃথিবীর পরবর্তীকালে ফ্রেঞ্চ রেভলিউশনের আদর্শ ভীষণ ভীষণ ভাবে বিভিন্ন দেশ, গণতান্ত্রিক দেশ গ্রহণ করেছে। তাহলে আমরা বলবো আধুনিক যুগের ইতিহাসের শুরু হচ্ছে, আধুনিক যুগের ইতিহাসের শুরু আমরা প্রথম 3 নাম্বার পয়েন্টে বলছি 1453 সাল থেকে, কনস্টান্টিনোপলের পতনের থেকে 1789 সাল, এই সময়ে হচ্ছে ইউরোপের ইতিহাস, হচ্ছে আধুনিক যুগের ইতিহাসের শুরুর ইতিহাস। দ্বিতীয়ত নবজাগরণের ইতিহাস। আধুনিক যুগের ইউরোপের ইতিহাস নবজাগরণের ইতিহাস। মধ্যযুগ প্রায় 1000 বছর ধরে চলেছে। ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, কুপ্রথা মানুষের মনের মধ্যে বদ্ধমূল ছিল। সামাজিক সচলতা ছিল না, সামাজিক গতিশীলতা খুবই কম ছিল। ধর্মের দ্বারা রাজনীতি প্রভাবিত হয়েছে, নীতি নৈতিকতার দ্বারা রাজনীতি প্রভাবিত হয়েছে। রাজশক্তি কোনো কোনো সময়ে ধর্মশক্তির উপরে নির্ভর করেছে, রাজশক্তি কোনো কোনো সময়ে সামন্ত প্রভুদের উপর নির্ভর করেছে, সামন্ত প্রভুরা রাজশক্তিকে প্রভাবিত করেছে। তাহলে এই পরিস্থিতিতে সময়ের পরিবর্তনের শেষে অর্থাৎ লাস্ট 200 বছর ধরে সমাজে কুসংস্কারের জায়গায়
মানুষের মধ্যে সংস্কার করার মানসিকতা তৈরি হয়েছে। যুক্তি দিয়ে কোনো কিছুকে বিশ্লেষণ করত না মানুষ, অন্ধভাবে বিশ্লেষণ করত। যুক্তি দিয়ে বিচার করার ক্ষমতা মানুষের মধ্যে চলে এলো। যুক্তি দিয়ে সাহিত্যকে বিচার করতে শিখলো, যুক্তি দিয়ে ভাষা, যুক্তি দিয়ে সংস্কৃতি, যুক্তি দিয়ে প্রথা ইত্যাদিকে বিশ্লেষণ করতে মানুষ শিখে গেল। অন্ধভাবে বিশ্বাসটা আর রাখতে পারল না। রাজনীতির উপর, শিক্ষার উপর, সংস্কৃতির উপর, ধর্মের উপর সবকিছুকে যুক্তি দিয়ে বিচার করতে হবে। এইটাই হলো নবজাগরণ। মানুষের মধ্যে নবজাগরণের পণ্ডিতরা নতুন করে চেতনা এনেছেন, পরিবর্তন এনেছেন। ধর্মের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, সবকিছু ক্ষেত্রে পরিবর্তন, নতুন করে পরিবর্তন। এটাকে রেনেসাঁস বলা হয়। এটা হচ্ছে, ইতালি হলো নবজাগরণের পীঠস্থান। আর এই নবজাগরণের ক্ষেত্রে অনেকের ভূমিকা থাকতে পারে, তার মধ্যে সব থেকে বেশি ভূমিকা হচ্ছে ম্যাকিয়াভেলির ভূমিকা। ম্যাকিয়াভেলির মানুষকে যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করার আবেদন করেন। দি প্রিন্স গ্রন্থে রাজশক্তিকে শক্তিশালী করবার কথা বলেছেন। তিনি বলেছেন, রাজা হবেন সিংহের মতো শক্তিশালী আর শৃগালের মতো ধূর্ত। অর্থাৎ একজন রাজার চালাকি বুদ্ধি শুধু থাকলে হবে না। চালাকি বুদ্ধি যদি থাকে আর শক্তি যদি কম থাকে, তাহলে সে রাজা রাজ্য শাসনে অক্ষম হবেন। সঠিকভাবে দেশকে পালন করতে পারবেন না, দুষ্টের দমন করতে পারবেন না, শিষ্টকে, ভালো মানুষকে নিরাপত্তা দিতে পারবেন না। তাহলে রাজার গুণ শুধু চালাকি বুদ্ধি নয়, চালাকি বুদ্ধি থাকতে হবে, তার পাশাপাশি সিংহের মতো শক্তি থাকতে হবে। আবার রাজার যদি শক্তি আছে, বল প্রয়োগের ক্ষমতা আছে, রাজার বুদ্ধি নেই, বিচক্ষণতা নেই, বিবেক নেই, তাহলে কিন্তু চলবে না। রাজার সিংহের মতো বলটাও থাকতে হবে, আর আর চাতুরতা, সুকৌশলী, বিচক্ষণ, সততা, এই সমস্ত গুণের অধিকারী রাজাকে হতে হবে। তাই রাজশক্তিকে তিনি প্রবল করেছে। ধর্মকে রাজনীতির দ্বারা প্রভাবিত হতে দেননি। ধর্ম আর রাজনীতি আলাদা, মরালিটি আর রাজনীতি আলাদা। পলিটিক্স হচ্ছে বাহ্যিক বিষয়, রাজ্য শাসন হলো বাহ্যিক বিষয়। আইনের মাধ্যমে মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ করবে, আইনের চোখে অপরাধীকে আইন শাস্তি দেবে। ওকে, এমন ভাবনা নবজাগরণের ক্ষেত্রে দিয়েছিলেন। তাই ম্যাকিয়াভেলিকে নবজাগরণের সন্তান বলা যায়, নবজাগরণের সন্তান বলা যায়। এই নবজাগরণ হয়েছিল আধুনিক যুগের ইতিহাসে। আধুনিক যুগের ইতিহাসে ধর্ম সংস্কার আন্দোলন ইউরোপের ক্ষেত্রে দেখা দিয়েছিল। ইউরোপের ইতিহাসে আধুনিক যুগের শুরুতে নবজাগরণ যেমন দেখা দিয়েছিল, আধুনিক যুগের শুরুতে তেমনি ভাবে ইউরোপের ইতিহাসে ধর্ম সংস্কার আন্দোলন দেখা দিয়েছিল। খ্রিস্টান ধর্মের যারা কর্ণধার, পোপ, চার্চের প্রধান, তারা বাইবেলকে অপব্যাখ্যা করে, মিথ্যা কথা বলে, বাইবেলে যেটা নেই সে কথাটা ধর্ম অনুরাগীদের মধ্যে, খ্রিস্টান ধর্মের ভক্তদের মধ্যে প্রচার করতেন। সার্টিফিকেট কেনো, তাহলে তোমরা যিশুকে পাবে। তোমরা এই নিয়ম করো, তাহলে তোমরা যিশুকে পাবে। তোমরা চার্চের নামে সম্পত্তি দাও, তাহলে তোমরা ভগবান যিশুকে পাবে। মিথ্যা মিথ্যা কথা বলে ধর্মের নামে ব্যভিচার, অনাচার খ্রিস্টান ধর্মের চার্চের প্রধানরা করেছিলেন। কিন্তু এটা বাইবেলে ছিল না। খ্রিস্টান ধর্মগ্রন্থের নাম কি বলতো? বাইবেল। তাহলে
এই সমস্ত বিষয়টা অনাচার, অবিচার, ব্যভিচার, ধর্মের নামে ব্যভিচার, কুসংস্কারকে প্রচার করছে। এটা কিছু চিন্তাবিদ এর আবির্ভাব হয়। যুগে যুগেই আমরা দেখেছি যে কিছু মানুষ অন্যায় করে, সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য আবার প্রকৃতিগতভাবে অন্যায়ের প্রতিবাদকারী ব্যক্তির আবির্ভাব হয়। এই এই ব্যভিচারের বিরুদ্ধে, খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কয়েকজনের আবির্ভাব হলো মার্টিন লুথার, জন ওয়াইক্লিফ, ক্যালভিন। এরা এরা আবির্ভূত হয়ে বললেন, এরা বাইবেলের আসল কথাগুলো মানুষের মধ্যে তুলে ধরলেন। তারা বললেন যে বাইবেলে কোনো জায়গায় নেই যে যিশুকে পেতে গেলে সার্টিফিকেট কিনতে হবে, বাইবেলে কোথাও নেই যে যিশুকে পেতে গেলে চার্চের নামে সম্পত্তি দিতে হবে, বাইবেলের কোথাও নেই চার্চের সম্পত্তিকে চার্চের পরিচালক এবং ধর্মযাজক তারা ভোগ করবে, তারা মানুষের জন্য ধর্ম প্রচার করবেন। জীবন জীবিকার জন্য যতটুকু অর্থ দরকার সেটাই চার্চ দায়িত্ব নেবে, সেটাই মানুষ, ধর্ম অনুরাগী মানুষ দায়িত্ব নেবে। বাইবেলে কোনো জায়গায় এইসব লেখা নেই। এই কথা যখন বললেন তখন চার্চের পোপেরা একজোট হয়ে মার্টিন লুথার, জন ওয়াইক্লিফ, ক্যালভিন এদের বিরুদ্ধে জনমত তৈরি করবার চেষ্টা করেন। তারা বোঝাতে চাইলেন এরা হলো খ্রিস্টান ধর্মের বিরোধী, কিন্তু এরা আসলে খ্রিস্টান ধর্মের বিরোধী নয়। খ্রিস্টান ধর্মের আসল কথাগুলো এরা তুলে ধরেছিলেন। এরা খ্রিস্টান ধর্মের অন্যায়, খ্রিস্টান ধর্মের বিকৃত রূপ, অন্যায়, অবিচার, ব্যভিচার, অনাচার, এগুলির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তাই এরা প্রোটেস্ট্যান্ট। তাই খ্রিস্টান ধর্মের দুটো অংশ হয়ে গেল, একটা হলো ক্যাথলিক চার্চ আর একটা হলো প্রোটেস্ট্যান্ট। ওকে, এটা আধুনিক যুগের শুরুতে এই ধর্ম সংস্কার আন্দোলন, এই ধর্ম সংস্কার আন্দোলন সামাজিক আন্দোলন, ধর্মীয় আন্দোলন, কিন্তু এটা রাজনৈতিক রূপ লাভ করলো। তার কারণ জন ওয়াইক্লিফ, মার্টিন লুথার, ক্যালভিন এরা রাজশক্তিকে প্রবল করবার চেষ্টা করলেন। এরা বললেন যে রাজশক্তি, রাজার ক্ষমতা আছে রাজ্য শাসন করার, রাজার রাজ্য শাসনের ক্ষেত্রে পোপের কোনো কর্তৃত্ব থাকবে না, ধর্মের ক্ষেত্রে পোপেরও কর্তৃত্ব থাকবে না। এরা এরা নবজাগরণের সন্তান ম্যাকিয়াভেলির বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়েছে। পোপ ধর্ম প্রচার করবেন, মানুষের অন্তরের বিষয়টাকে পবিত্র করে তুলবেন খ্রিস্টান ধর্মের গ্রন্থ বাইবেল অনুযায়ী। তারা রাজ্য শাসনে মাথা ঘামাবেন না। রাজ্য শাসন ব্যাপারটা বোঝে রাজা, রাজাকে নীতির দ্বারা, নৈতিকতার দ্বারা প্রভাবিত হলে হবে না। রাজ্য শাসনে যে নীতি দরকার সুশাসন প্রতিষ্ঠা করবার জন্য, সেই সিদ্ধান্ত রাজা নিজেই নিবে। এই রাজশক্তিকে প্রবল করা, এইটাই হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলন থেকে রাজনৈতিক সংস্কারের গুরুত্ব পেল। ওকে, এই এই আধুনিক যুগের শুরুতে ভৌগোলিক আবিষ্কার শুরু হয়েছে। বিভিন্ন ইউরোপের কিছু নাবিক তারা বহু ভূখণ্ড আবিষ্কার করেছে, সেখানে তারা ব্যবসা বাণিজ্য করেছে। ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে দেখা গেছে তারা সেই ভূখণ্ডের পর অর্থনৈতিক আধিপত্য বিস্তার করেছে। পরবর্তীকালে তাদের সেই ভূখণ্ডের রাজাদের, সেই ভূখণ্ডের শাসকদের ক্ষমতাচ্যুত করে তার উপর নিজের আধিপত্য বিস্তার করেছে। যেমন ধরো আধুনিক যুগের শুরুতে 1607 সালে 1607 এই সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি জন্ম হলো 1600 সালে ইংল্যান্ডের একটা ব্যবসায়ী কোম্পানি ব্রিটিশ সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে 7 বছর পরে 1607 বছর পরে ভারতে ব্যবসা বাণিজ্য করতে এসছে। তার আগেই কিন্তু পর্তুগিজ, ওলন্দাজ, ডেনমার্ক, ফরাসি
এই সব কোম্পানিগুলো ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছিল। আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক পরে এলো, পরে এসে উড়ে এসে জুড়ে বসলো। তোমরা জানো যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশ সরকার সরাসরি ভাবে 190 বছর ভারতবর্ষকে শাসন করেছে, অত্যাচার করেছে, শোষণ করেছে, হত্যা লীলা চালিয়েছে। 100 বছর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে এসে 1757 থেকে 1857 মহাবিদ্রোহ পর্যন্ত রাজত্ব করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পিছনে ছিল ব্রিটিশ সরকার সনদ আইন পাশ করে, অনেকগুলো সনদ আইন পাশ করে কোম্পানির মাধ্যমে ব্রিটিশ সরকার 100 বছর চালিয়েছে শাসন, অত্যাচার, নিপীড়ন। আর মহাবিদ্রোহ যখন হলো তখন ব্রিটেনের রানীমা মহারানী ঘোষণাপত্রে বললেন যে আর কোম্পানির হাতে ব্যবসা শাসনভার, ভারতবর্ষের শাসনভার রাখা যাবে না। কোম্পানি ব্যবসা ভালো বুঝে, শাসন ভালো বুঝে না। খুচরো খুচরো বিদ্রোহগুলি হয়েছিল ঠিকই, কিন্তু যে মহাবিদ্রোহ হয়ে গেল তাই ব্রিটিশ পার্লামেন্টে আইন তৈরি করতে হবে, নতুন আইন, ভারত শাসন আইন। তার মাধ্যমে ব্রিটিশ সরকার এখানে বসে ভারতবর্ষকে শাসন করবে। পরবর্তী 90 বছর কোম্পানির পরিবর্তে ইংরেজ সরকার ভারত শাসন আইনের মাধ্যমে ভারতকে শাসন করেছে। ওকে, তাহলে এটা কিন্তু আমরা দেখছি যে আধুনিক যুগের শুরুতে ভৌগোলিক আবিষ্কার হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে, ভৌগোলিক আবিষ্কার হলো এই গোটা ভারতবর্ষে, যে ভারতবর্ষে তারা তারা উপনিবেশিক শাসন, উপনিবেশ স্থাপন করেছিল, উপনিবেশিকতা স্থাপন করেছিল। উপনিবেশিকতা হলো এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একটা কোম্পানি বা একটা দেশ অন্য ভূখণ্ডে যাবে ব্যবসা করতে, ব্যবসা করতে করতে সেই ভূখণ্ডের শাসকদের দুর্বল করে দিবে। অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে দিলে তারা সামরিক দিক থেকে দুর্বল হয়ে যাবে, আর তখনই ঝোঁক বুঝে কোপ মারবে, অর্থাৎ সেখানকার শাসকদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেবে। এই প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা দখল, এটাকে বলা হয় উপনিবেশিকতা। ওকে, সংজ্ঞাগুলো আমি বলবো, তোমরা ভালো করে শুনবে। নেক্সট হচ্ছে আমরা দেখব যে তোমার জাতি রাষ্ট্রের উদ্ভব। জাতি রাষ্ট্র, এখন যে রাষ্ট্রগুলি তোমরা দেখছো, এই যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আমেরিকা, চীন, বিভিন্ন রাষ্ট্র, প্রায় 200 রাষ্ট্র আছে, 200-র বেশি রাষ্ট্র আছে। এগুলিকে বলা হচ্ছে, 200-র বেশি রাষ্ট্র আছে পৃথিবীতে, এগুলিকে বলা হয় জাতি রাষ্ট্র। জাতি রাষ্ট্র ভূখণ্ড আছে, সীমানা আছে, আর জনগণ আছে। জনগণ আছে, সরকার আছে। ওকে, জনগণের মনে দেশের প্রতি ভালোবাসা আছে। ওকে, এই ভূখণ্ড সম্পূর্ণভাবে স্বাধীন, এটাকে আমরা বলি জাতি রাষ্ট্র। জাতি খুব গুরুত্বপূর্ণ কথা। এ জাতি মানে হিন্দু নয়, এ জাতি মানে মুসলিম নয়, এ জাতি মানে খ্রিস্টান নয়, এ জাতি মানে একটা ভূখণ্ডের যত মানুষ আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছে, বিভিন্ন সংস্কৃতির মানুষ আছে, বিভিন্ন রুচির মানুষ আছে, সবাই ঐক্যবদ্ধ হয়। সবাই ঐক্যবদ্ধ হয়, একটা সরকারের অধীনে থাকে, একটা সরকারের আইন, একটা সংবিধানের আইন মেনে চলে এবং রাষ্ট্রের শাসকদের প্রতি আনুগত্য স্বীকার করে। এটাকেই বলে জাতি রাষ্ট্র। এই ধারণা আধুনিক যুগের ইতিহাসে শুরু হয়েছে, জাতি রাষ্ট্রের উদ্ভব হয়েছে। নেক্সট হলো 4 নাম্বার ভাগ আধুনিক যুগের। আমরা আধুনিক যুগের শুরু একটা পয়েন্ট করেছি, আমরা 4 নাম্বার ভাগে বলবো যে আধুনিক যুগের ইতিহাস। এটাকেও আধুনিক যুগের ইতিহাস বলবো। এটা হলো আধুনিক যুগের শুরুর ইতিহাস, আর এটা আধুনিক যুগের যে বিকাশটা হয়েছে সেই সময়ের ইতিহাস। মডার্ন এজের ইতিহাসে আমরা তাহলে শুরু করব কবে? আধুনিক যুগের শুরুর ইতিহাস আমরা আলোচনা করেছি 1453 থেকে 1789। তাহলে আধুনিক যুগের বিকাশের ইতিহাস আমরা শুরু করব 1789, অর্থাৎ ফ্রেঞ্চ রেভলিউশন থেকে 1945 সালে দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়েছে 1939 সালে।
এবং দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়েছে 1945 সালে, যখন আমেরিকা প্রথম পরমাণু বোমা আবিষ্কার করে জাপানের নাগাসাকি এবং হিরোশিমাতে ফেলেছে। জাপান আত্মসমর্পণ করেছে। যাই হোক, এই সময়ের যে ইতিহাস তোমরা দেখো, 1789 সাল থেকে ফ্রেঞ্চ রেভলিউশনের কথা আমি দু চারটি বলেছি, এখন আর বলবো না। এই সময়ের ইতিহাস হচ্ছে আধুনিক যুগের ইতিহাস। কত সময়, কোন সময় থেকে? 1789 থেকে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় থেকে 1945 সালটা হলো দ্বিতীয় মহাযুদ্ধের পরিসমাপ্তির সময়। দুই, আধুনিক যুগের ইতিহাসে প্রথম আধুনিক যুগের সূচনাতে সামন্ততন্ত্র বলেছি, আর আধুনিক যুগের 1789 পর থেকে শিল্প বিপ্লবের যুগ বলা যায়। দেখো, শিল্প বিপ্লব 1789 সালের আগেই হয়েছে। সপ্তদশ শতক মানে 1600 সাল থেকে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়। শিল্প বিপ্লব হচ্ছে শিল্পের ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, আধুনিক মেশিন প্রয়োগ এবং উৎপাদন পদ্ধতিগুলি উন্নত মানের, মূলধন বেশি বিনিয়োগ, পরিবহন ব্যবস্থার উন্নতি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, সব মিলে ব্যাপক পরিবর্তন, এটাকে বলে শিল্প বিপ্লব। ওকে, এই শিল্প বিপ্লব হচ্ছে আধুনিক যুগের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আধুনিক যুগের শুরুতে, মধ্যযুগের শেষে সামন্ততান্ত্রিক অর্থনীতির কথা আমি বলেছি, অর্থাৎ কৃষি ভিত্তিক অর্থনীতি। সেই জায়গায় শিল্প ভিত্তিক অর্থনীতি আধুনিক যুগের 1789 সালে পৃথিবীতে, ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল সপ্তদশ শতকে, আর অষ্টাদশ শতকে ফ্রান্সে শিল্প বিপ্লব হয়েছে। আর শিল্প বিপ্লবের যারা শিল্পপতি, ধনিক বণিক শ্রেণী শিল্পায়নের সঙ্গে যুক্ত, তারাই ক্ষমতায় আসার জন্য 1789 সালের বিপ্লবের ডাক দিয়েছে। যতই বলো জল চাতুরি করুক সংখ্যাগরিষ্ঠ শোষক শ্রেণী, তারা সাধারণ মানুষের, কৃষকের, খেটে খাওয়া মানুষের, শ্রমিকের সমর্থন ছাড়া বড় কিছু করতে পারে না। সব বড় কিছু করার মূল শক্তি হচ্ছে সাধারণ মানুষ। তার বড় প্রমাণ হচ্ছে 1789 ফরাসি বিপ্লব। 80% কৃষক এই বিপ্লবের সামিল হয়েছিল। ওকে, আর উদীয়মান ধনিক বণিক শ্রেণী তারা সংখ্যায় কম, তারা কিন্তু রাজশক্তি, চরম স্বৈরতান্ত্রিক পূর্ব রাজশক্তির বিরুদ্ধে অভিজাত শ্রেণী, তারা শোষক শ্রেণী, যারা রাষ্ট্রের ক্ষমতার সঙ্গে যুক্ত, রাজার সঙ্গে যুক্ত, যারা যাজক শ্রেণী, তারা ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তারা রাজাকে সাপোর্ট করে। তিনে মিলে, অভিজাত, যাজক এবং রাজা মিলে তার বিরুদ্ধে যুদ্ধ করা, লড়াই করা, সমাজের পরিবর্তন, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আনা চারটেখানিক ব্যাপার নয়। এক্ষেত্রে আমরা দেখব যে সাধারণ কৃষক, খেটে খাওয়া মানুষ, ফেরিওয়ালা, শ্রমিক, এরা কিন্তু বিপ্লব করেছে। আর এই বিপ্লবের মাথায় ছিল, এরাও একটা শোষক, নতুন শোষক, ওই অভিজাত যাজক শ্রেণী যে আগে শোষণ করে এসেছে, সেই জায়গাটা দখল নেওয়ার জন্য ফরাসি বিপ্লবের ডাক দিয়েছে। তারা উদীয়মান ধনিক বণিক শ্রেণী। তাহলে উদীয়মান ধনিক বণিক শ্রেণী এরা কোত্থেকে এলো? শিল্প বিপ্লবের মাধ্যমে। তাই বলবো যে শিল্প বিপ্লব হলো মানে কি, শ্রমিক কাজ পেল ঠিকই, শ্রমিকের আরো বড় দশা। যে শ্রমিকরা গ্রামের জমিতে কাজ করত, সামন্ত প্রভুদের অধীনে শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত হতো, তারা উদীয়মান ধনিক বণিক শ্রেণী নদীর ধারে বাড়ি ঘর তৈরি করে, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র তৈরি করে, শিল্প কারখানা করে তুলে তাদের শিল্পে শ্রমিকের দরকার ছিল। তাই 1688 সালে গৌরবময় বিপ্লব ডেকে সেখানে বুর্জোয়ারা ক্ষমতায় এসেছে 1688। আর তার 101 বছর পরে 1789 সালে ফ্রান্সের ধনিক বণিক শ্রেণী, তারা শিল্পপতি শ্রেণী, তারা ক্ষমতায় আসার জন্য 1789 বিপ্লবের ডাক দিয়েছে। বুঝাতে পারলাম আমি? তাহলে শিল্প বিপ্লব
শ্রমিকের কাজ দেয়, কিন্তু শ্রমিককে ভাত দেয় না। 18-19 ঘন্টা ধরে শ্রমিকদের কাজ করিয়ে নেওয়া হতো। 1886 সালে আমেরিকা শিকাগো শহরে হাজার হাজার শ্রমিককে গুলি করে হত্যা করেছে আমেরিকার সরকার। মালিকের পক্ষ হয়ে, শিল্পপতিদের পক্ষ হয়ে তারা দাবি করেছিল 19 ঘন্টা কাজ করা যাবে না, কাজ করব আমরা 8 ঘন্টা, 24 ঘন্টাতে 8 ঘন্টা কাজ করব, তার বেশি আমরা করব না। 8 ঘন্টা কাজ করলেও তাদের মজুরি দেওয়া হয়তো 4 ঘন্টা কাজের, বাকি 4 ঘন্টা কাজের মজুরি মালিকরা তাদের পকেটে ভরতো অতিরিক্ত মুনাফার তাগিদে। সেটাই হতে দেবে না, সেটাই হতে দেবে না। তাও কিন্তু সেটা হয়েছে। মে দিবস 1 মে 1886 সালে শিকাগো শহরে 1 মে এই শ্রমিকরা শহীদ হয়েছিলেন, মারা গিয়েছিলেন। তার প্রত্যুত্তরে তারা আজকে সেই শ্রমিক নেই, কিন্তু আজকে শ্রমিক হলো টেকনিশিয়ানরা, আজকে শ্রমিক হলো যারা ম্যানেজমেন্টের সঙ্গে থাকেন, যারা শিল্প ম্যানেজমেন্টে থাকেন, যারা বাণিজ্য ম্যানেজমেন্টে থাকেন, তারাই হলো আজকের দিনে আগের ওই শ্রমজীবী শ্রমিকদের মতো আজকের এই ম্যানেজমেন্টের লোকেরা শ্রমিক। তাই তাই আমরা বলবো যে শিল্প বিপ্লব ঘটেছে আধুনিক যুগের ইতিহাসে ইউরোপের ক্ষেত্রে। জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদ পুঁজিবাদী অর্থনীতির সঙ্গে যুক্ত। এই জাতীয়তাবাদ জাতি রাষ্ট্র সৃষ্টি হয়েছে। জাতি রাষ্ট্রের বৈশিষ্ট্য হিসাবে নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যা, সরকার জনগণকে পরিচালনা করবে। নির্দিষ্ট ভূখণ্ডের একটা অথরিটি, সরকারের অথরিটি রাষ্ট্রের নামে ক্ষমতা ভোগ করবে, সার্বভৌম ক্ষমতা ভোগ করবে, এবং এটা স্থায়ী একটা প্রতিষ্ঠান। এবং তার সঙ্গে এই ভূখণ্ডের মানুষের মনে দেশের প্রতি ভালোবাসা থাকবে, সরকারের প্রতি ভালোবাসা থাকবে, জনগণের প্রতি ভালোবাসা থাকবে, ভূখণ্ডের প্রতি ভালোবাসা থাকবে। এটাই হলো ন্যাশনালিজম। ন্যাশনালিজম আর কিছু নয়। ন্যাশনালিজম হলো একটা রাষ্ট্রের সমস্ত মানুষের আগে ভাবতে হবে দেশটা হলো আমার মা, দেশটা হলো আমার মা। আমি যেমন আমার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, জন্মগ্রহণ করেছি, তেমনি আমার দেশ থাকলে আমি জন্মগ্রহণ করব, জেনারেশন টু জেনারেশন জন্মগ্রহণ করবে। তাই এ মাকে আমাকে রক্ষা করতে হবে। এ মায়ের উপরে বিদেশি হামলা, এ মায়ের উপরে দেশেরও কোনো শক্তি, অশুভ শক্তি যদি করে হামলা, তাহলে তার প্রতিদানে আমরা কিন্তু লড়াই করব। আমরা আমরা বিভিন্ন ধর্মের মানুষ থাকতে পারি, আমরা বিভিন্ন সংস্কৃতির মানুষ থাকতে পারি, আমরা বিভিন্ন ভাষার মানুষ থাকতে পারি, কিন্তু আমাদের সবারই কাছে হবে দেশ আমার মা, দেশ আমার মা। ওকে, তাকে ভালোবাসতে হবে, তাকে রক্ষা করতে হবে, যে কোনো মূল্যে জীবন দিয়ে দিতে হবে। এই ভালোবাসার নাম, এই দেশপ্রেমের নাম হচ্ছে ন্যাশনালিজম। ন্যাশনালিজম একটা দেশকে রক্ষা করতে গেলে, একটা দেশের মানুষের মধ্যে, একটা দেশের সমস্ত মানুষকে একই সুতোর বন্ধনে বেঁধে ফেলতে গেলে আমার দরকার ন্যাশনালিজম। ন্যাশনালিজম, নেশন বিল্ডিং। ন্যাশনালিজম থেকে নেশন বিল্ডিং হয়, নেশন বিল্ডিং হয়। সেটাই কিন্তু আধুনিক ইউরোপের ইতিহাসের একটা বিষয়। সাম্রাজ্যবাদ আর একটা সমস্যা, দেশ দখলের সমস্যা। সামন্ত রাজারা দেশ দখল করত, সামন্ততন্ত্রে দেশ দখল ছিল, ছোটখাটো ব্যাপার ছিল তখন। আর আজকে আধুনিক যুগের ইতিহাসে সাম্রাজ্যবাদটা কি বলতো? আমি উপনিবেশবাদ বলেছি, যে ব্যবসা বাণিজ্য করতে করতে দেশ দখল করে নিবে। এই যে আধুনিক যুগে যে চুক্তিগুলো হচ্ছে না, দেখো গরিব দেশ আরো গরিব হয়ে যাচ্ছে গো। আর শয়তান সবল দেশ গণতন্ত্রের নামে, আন্তর্জাতিক শান্তির নামে, আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষার নামে তারা কিন্তু ব্যাপকভাবে শক্তিশালী হয়ে যাচ্ছে। মুখে আন্তর্জাতিক শান্তি, আসলে তারা আন্তর্জাতিক শান্তিকে
কেড়ে নিচ্ছে, দুর্বল রাষ্ট্রের সার্বভৌমিকতাকে কেড়ে নিচ্ছে। এটা হলো নয় সাম্রাজ্যবাদ। আর আমি আজকে আমার ইতিহাসে আধুনিক যুগে সাম্রাজ্যবাদ যে সৃষ্টি হয়েছে, সেনা নিয়ে গিয়ে, অস্ত্র নিয়ে গিয়ে আর একটা রাষ্ট্রকে হামলা করা, দখল করে নেওয়া, সেই ভূখণ্ড নিজের সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করা, কোন শাসক, কোন সেনাবাহিনী যখন করবে এটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় ইম্পারিয়ালিজম, সাম্রাজ্যবাদ। তাহলে আমি সাম্রাজ্যবাদ বলি, একটা রাষ্ট্র বা তার সরকার যখন সেনাবাহিনী নিয়ে গিয়ে অন্য রাষ্ট্র আক্রমণ করবে, সরাসরি ভাবে আক্রমণ করবে, করে যুদ্ধ করবে, যুদ্ধে পরাজিত করবে, করে তার সাম্রাজ্যটাকে নিজের অন্তর্ভুক্ত করে নেবে, নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত নেবে, এই প্রক্রিয়াটাকে বলা হয়েছে সাম্রাজ্যবাদ। এখন একটা কথা কি বলতো, উপনিবেশবাদও রাজ্য দখল করা, ভূখণ্ড দখল করা, কিন্তু ওটা ধীরে ধীরে বন্ধুত্ব স্থাপনের মধ্যে দিয়ে, ওটা কিন্তু খুব সুকৌশলী করা। আর এটা কিন্তু আমার শত্রু আসলে আমি বুঝতে পারবো কিন্তু সাম্রাজ্যবাদ বেশি ডেঞ্জারাস, কিন্তু আসলে প্রকৃতপক্ষে উপনিবেশবাদ বেশি ডেঞ্জারাস। আজকে নতুন যে সাম্রাজ্যবাদ দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে শুরু হয়েছে, সেটা হলো নয় সাম্রাজ্যবাদ। ওই যে তোমার রাষ্ট্রে রাজনৈতিক স্থিরতা নেই, ও তুমি পারবে না, শক্তি নেবা, সেনা নেবা, দিয়ে দিল, সেনা পাঠিয়ে দিল। এই তোমার রাষ্ট্রে তুমি সন্ত্রাসবাদ দমন করতে পারছো না, ও তোমার দ্বারা হবে না, আরে তোমাকে তো কত সাহায্য করি, হ্যাঁ, বিপদে আপদে, সেনা নাও, সন্ত্রাস দমনের নামে সেনা পাঠিয়ে দিল। সে সন্ত্রাসবাদীদেরও আবার তারাই পাঠিয়ে দিবে, সন্ত্রাস চালা, দুদিকে চালাবে। এই হচ্ছে আধুনিক যুগের সাম্রাজ্যবাদ, নয়া সাম্রাজ্যবাদ। ওকে, নয় সাম্রাজ্যবাদ আর নয় উপনিবেশবাদ। বিভিন্ন দেশের সঙ্গে শান্তি চুক্তি হচ্ছে না, বিভিন্ন দেশের সঙ্গে অস্ত্র কেনার চুক্তি হচ্ছে না, বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক কি বলবো, অর্থ নেওয়ার চুক্তি হচ্ছে না, বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য করার জন্য চুক্তি হচ্ছে না। এ সবের মধ্য দিয়ে দুর্বল আরো দুর্বল হচ্ছে, সবল আরো সবল হচ্ছে। ওকে, যাই হোক, এটা হলো নয় উপনিবেশবাদ। তাহলে এটা হলো একদম সমকালীন যুগের ধারণার কথা বলে ফেললাম আগে থেকে। যাই হোক, এই সাম্রাজ্যবাদ। আর একটা হলো যে আধুনিক যুগের ইতিহাসের আমরা দুটি মহাযুদ্ধের ইতিহাস আমরা কিন্তু আধুনিক যুগের ইতিহাস এর মধ্যে ফেলবো। দেখো, প্রথম মহাযুদ্ধ 1914 সালে শুরু হয়েছে, 1918 সালে শেষ হয়েছে। আর দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়েছে, সরি ভুল বললাম, খুব মাফ করবে, 1914 সালে প্রথম মহাযুদ্ধ শুরু হয়েছে, শেষ হয়েছে 1918 সালে। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়েছে 1939 সালে, শেষ হয়েছে 1945 সালে। এই যে 1914 থেকে 1945, 1914 থেকে 1945 এই সময়ের ইতিহাস দুটি মহাযুদ্ধের, ইনক্লুডিং দুটি মহাযুদ্ধের, দুটি ওয়ার্ল্ড ওয়ারকে যুক্ত করে এই সময়ের ইতিহাস হচ্ছে কন্টেম্পোরারি। এটা 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 কিন্তু আমরা বলবো আধুনিক যুগের ইতিহাসের মধ্যে পড়ছে। আবার এভাবে তুমি যদি ভাবো যে প্রথম মহাযুদ্ধের পর 1919, দ্বিতীয় মহাযুদ্ধের আগে 1939, এই 20 বছর, এগুলো হচ্ছে আধুনিক যুগের ইতিহাস। এবার আমরা লাস্ট পয়েন্টে আসবো, সমকালীন যুগের ইতিহাস, কন্টেম্পোরারি এজ। এটা কিন্তু বর্তমানে চলছে 1945 থেকে 1991 সাল। এই সময়ে দুটি মহাশক্তিধর রাষ্ট্র, একদিকে সোভিয়েত ইউনিয়ন, পূর্বতন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবির, আর অন্যদিকে পুঁজিবাদী রাষ্ট্র, ধনতান্ত্রিক রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী দেশগুলো ঐক্যবদ্ধ হয়েছে। আর এই দুই সুপার পাওয়ারের মধ্যে না যুদ্ধ না শান্তি, এক চরম উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওয়ার্ল্ড পলিটিক্স দুটো মেরু, দ্বিমেরুবাদ, মানে দুটো মেরুতে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এটা 1991 সালে এটা শেষ হয়ে গিয়েছে, সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছে। এটা হলো কন্টেম্পোরারি ইতিহাস। আরেকটা হলো আমরা বলবো যে 91-এ যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো, সমাজতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটলো, একটা মেরুর অবসান ঘটলো, তখন এক মেরুবাদ, অর্থাৎ সেই অতীতের মার্কিন যুক্তরাষ্ট্র,
যে দাদাগিরি করেছে শুধুমাত্র পশ্চিমী দেশগুলিতে, এবার সারা পৃথিবীতে দাদাগিরি শুরু করে দিল 1991 সাল থেকে। এই সময়ের থেকে 2001 পর্যন্ত এক মেরুবাদী রাজনীতি শুরু হয়ে গেল। এটা কিন্তু কন্টেম্পোরারি ইতিহাসের মধ্যে পড়ে। তাহলে আমরা দেখব দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে আজকে কাল থেকে একটা 1991 পর্যন্ত দ্বিমেরুবাদ ঠান্ডা যুদ্ধ এর ইতিহাস, আর তারপরে ইতিহাস হচ্ছে এক মেরুবাদের ইতিহাস। আমাদের এই আধুনিক যুগের সমকালীন সমকালীন যুগের সমসাময়িক যুগের ইতিহাস, সমকালীনও বলা যায়, আবার সমসাময়িক যুগের ইতিহাস, কনটেম্পোরারি এজের ইতিহাস। আর আবার আবার 2001 থেকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপরে হামলা করলো লাদেনের আল কায়দা গোষ্ঠী, তখন আর মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদীরা মানল না। তার আগে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে। আর আজকে তার উপরে যখন আঘাত হলো, তখন সন্ত্রাসবাদ দমন করতে হবে। তার সন্ত্রাসবাদ দমনের মাধ্যমেও আমেরিকা আফগানিস্তানে 21 বছর সেনা রেখেছে। এটা নয় সাম্রাজ্যবাদের দৃষ্টান্ত। ওকে, এটা একদম কন্টেম্পোরারি ইতিহাস, সমসাময়িক ইতিহাস। আজকে ইরাকের উপরে মার্কিন সেনা আছে, কাতারে মার্কিন সেনা আছে, সৌদি আরবে মার্কিন সেনা আছে, সংযুক্ত আমির শাহীর উপরে মার্কিন সেনা আছে। এগুলো হচ্ছে নয়া সাম্রাজ্যবাদের দৃষ্টান্ত। এগুলি হচ্ছে আজকের দিনে সমসাময়িক কালের ইতিহাস। আজকে সাম্প্রতিক কালে যে ভেনেজুয়েলাকে দখল করে নিল আমেরিকার যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলার সাবেকি প্রধান রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করে মার্কিন মদস্পুষ্ট একটা রাষ্ট্রপতি সেখানে বসিয়ে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তেল ভান্ডারের উপর নিয়ন্ত্রণ নিয়েছে। আবার গ্রিনল্যান্ডকে হুমকি দিচ্ছে তোমার সার্বভৌমত্বকে আজকে অন্য শক্তি রাশিয়া চীন কেড়ে নিবে, তাই সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য তোমাকে আমি আক্রমণ করব। কিন্তু সেখানে গ্রিনল্যান্ডের জনগণ সরকার প্রতিবাদ করেছে এবং ইউরোপের কিছু রাষ্ট্র তার পাশে এসে দাঁড়িয়েছে। আবার অন্যদিকে আমরা দেখব কিউবা আমেরিকার একটা দ্বীপ, তাকে আক্রমণ করবে, হুমকি দিচ্ছে, কিউবাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করছে। এগুলি হচ্ছে কন্টেম্পোরারি হিস্ট্রি, কন্টেম্পোরারি এজের ইতিহাস। যাই হোক, আমরা একটা সাম আপ করে বললাম আধুনিক যুগের ইতিহাসের উপর অনেক ভিডিও হবে, তোমরা ভালো করে শুনতে থাকো, আমার পাশে থাকো, আমাকে সমর্থন করো এবং ভিডিও শুনে আশা করি তোমরা বুঝতে পারবে। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম।